আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো মেশিন লার্নিং বাংলা টিউটোরিয়াল নামে আমি একটি নতুন প্লেলিস্ট খুলতে যাচ্ছি। তো এই প্লেলিস্টে আমরা সাধারণত মেশিন লার্নিংটা শিখব। তো এটা সম্পূর্ণ বিগিনার ফ্রেন্ডলি এবং এটা যদি কমপ্লিট করেন তাহলে আপনি বলা যায় যে জিরো টু ইন্টারমিডিয়েট লেভেলে আপনি যেতে পারবেন। আমি বলবো না আপনি এক্সপার্ট হয়ে যাবেন, বাট অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পর্যায়ে চলে যাবেন। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে আসলে মেশিন লার্নিংটা কি। কারণ অনেক সময় আমরা মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুইটাকে একসাথে গুলিয়ে ফেলি। আবার অনেক সময় আমরা ডাটা সায়েন্সকেও মনে করি এআই এর আন্ডারে। আসলে বিষয়টা এরকম না। তো প্রথমত আমরা যদি দেখি যে মেশিন লার্নিং বা এমএল হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর একটি শাখা, যেখানে কম্পিউটারকে ডেটা থেকে শেখার ক্ষমতা দেওয়া হয়। মানে আমরা কম্পিউটারকে প্রোগ্রাম না লিখে শুধু ডেটা দিয়ে ট্রেন করি এবং সেই ডেটা থেকে কম্পিউটার নিজে নিজেই শিখে নেয় কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। তো প্রথমত যদি এখানে আমি একটু ক্লাসিফাইড করি তাহলে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা যদি এখানে একটি এই যে যে চিত্রটা আছে এটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আপনার পুরো একটা বাস্ট এরিয়া। এর মধ্যে আছে কি আপনার মেশিন লার্নিং, এবং মেশিন লার্নিং এর মধ্যে আবার আছে কি আপনার সাবসেট আছে আপনার ডিপ লার্নিং। তো আপনি যদি মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চান তাহলে আপনাকে কি জানতে হবে? মেশিন লার্নিং জানতে হবে এবং ডিপ লার্নিংও জানতে হবে। তো এগুলো সব কিছু সমন্বয় হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমরা যা শিখবো তা হচ্ছে মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং আবার একটা জিনিস দেখেন যে ডাটা সায়েন্স আর মেশিন লার্নিং অনেকটা সেম সেম লাগতেছে। সুতরাং বলা যায় যে আপনার মেশিন লার্নিং, আপনি যদি একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনার ডাটা সায়েন্স সম্পর্কেও মোটামুটি ভালো ধারণা থাকতে হবে। আবার যদি আপনি ধরেন ডাটা সায়েন্সে ভালো একজন স্পেশালিস্ট হতে চান, তাহলে আপনাকে মেশিন লার্নিং সম্পর্কেও জানতে হবে, ইভেন ডিপ লার্নিংয়েও টাচ থাকতে হবে। তো বিষয়টা হচ্ছে একটা আরেকটা পরিপূরকের মতো। বাট এখন আমাদের কনসার্ন হচ্ছে মেশিন লার্নিং নিয়ে। তো মেশিন লার্নিং এর প্রথমত বললামই তো যে এটা আসলে এটাকে ডেটা দেওয়া হয় এবং সেই ডেটার উপর ভিত্তি করে সে একটা মডেল তৈরি করে, এবং মডেলের কাজ হচ্ছে যে নতুন কোনো ভ্যালু দিলে তা প্রেডিক্ট করে। তো এই কথার সাথে আমরা যদি এখানে একটা ডেটা সেট দেখি, এটা হচ্ছে আসলে ডেটা সেট। আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আপকামিং সব ভিডিওতে জানবো। তো এখানে আমি জাস্ট আপনাদেরকে একটা হালকা ধারণা দিচ্ছি যেন অ্যাটলিস্ট কিছু একটা বুঝতে পারেন। তো এটা হচ্ছে আপনার ডেটা সেট, যদিও এখানে শুধুমাত্র একটা ক্যান্ডিডেটের ডেটা দেওয়া আছে। তো মনে করেন এই যে সিজিপি এবং আইকিউ হচ্ছে আমার দুইটা হচ্ছে ফিচার কলাম। ফিচার অর্থাৎ হচ্ছে আপনার বৈশিষ্ট্য। এই দুইটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তার এই জব কলাম, অর্থাৎ তার জব হবে কি হবে না। তো মনে করেন আপনি নিজে একটা মডেল বা আপনি নিজে একটা কি মেশিন। এখন আপনাকে যদি আমি বলি যে আচ্ছা এই ব্যক্তি কি জব পাবে কি পাবে না, আপনি কি আমাকে বলতে পারেন যে এই ব্যক্তি জব পাবে কি পাবে না? আপনি কিন্তু বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনাকে এনাফ ডেটা দেওয়া হয় নাই। বাট আপনাকে যদি এরকম অনেকগুলো ডেটা দেওয়া হয় তখন আপনি নিজে নিজে একটা জিনিস গেস করতে পারবেন যে আচ্ছা যাদের আইকিউ সবচেয়ে বেশি তারা জব পাচ্ছে এবং সিজি এখানে অতটা ম্যাটার করে না। অর্থাৎ এটা আপনি কিন্তু এই ডেটাগুলো দেখে, আপনি মডেল অর্থাৎ আপনি মেশিন, আপনি এই ডেটাগুলো দেখে আপনি এখন একটা প্রেডিকশন করতে পারেন যে এই ব্যক্তি জব পাবে কারণ তার আইকিউ অনেক বেশি। তাহলে কি দেখেন আলটিমেটলি সে আসলেই জব পেয়েছে। তো এই যে কাহিনীটা হলো এখানে, এই কাহিনীটা কি? এটাই হচ্ছে আপনার মেশিন লার্নিং এর প্রেডিকশন। অর্থাৎ আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডেটা দেওয়া হয়েছে বিদায় আপনি একটি ভালো মতো প্রেডিকশন দিতে পারছেন। তো মেশিন লার্নিং মডেলগুলো এভাবে কাজ করে। তো এখন আসলে এই মেশিন লার্নিং কোথায় কোথায় ব্যবহার করা হয়, বা এই এআই এর তো আমরা তো জানি এআই বর্তমানে অনেক বড় একটা এরিয়া নিয়ে আছে। তো আসলে কোথায় কোথায়, যদি আমরা প্রথমত বলি যে আপনার হেলথ কেয়ারে, তো এমএল ব্যবহার করে ডাক্তার রোগ শনাক্ত করতে পারেন, যেমন ক্যান্সার বা হার্ট অ্যাটাকের পূর্বাভাস। এখন যদি আমি বলি যাচ্ছে এটা কিভাবে কাজ করে, মনে করেন আপনাকে কিন্তু আমি বললাম যে এটা ডিপেন্ড করতেছে ডেটার উপরে, আপনি কি রকম ডেটা দিতেছে। ধরেন আপনার কাছে 10টা পেশেন্ট আছে এবং 10টা পেশেন্টের মধ্যে 7 জন ক্যান্সার নাই, 7 জনের ক্যান্সার নাই, বাট 7 জনের 3 জনের ক্যান্সার আছে। তো ওই যে 7 জনের ক্যান্সার নাই, এই যে ওদের যে ডেটা, কারণ এখানে আপনার হার্টবিট থাকবে, তারপর হচ্ছে ব্লাড প্রেশার থাকবে, গ্লুকোজের মাত্রা থাকবে, তারপরে আরো অনেক কিছু থাকবে। ওইগুলো
ওইগুলো হচ্ছে সব ফিচার, ওইগুলোর উপর নির্ভর করে আপনাকে প্রেডিকশন দিচ্ছে যে তার আপনার ক্যান্সার আছে কি নেই। তো ওই রকম সবগুলা ডেটা ব্যবহার করে তারা একটা পূর্বাভাস দিতে পারে যে কার ক্যান্সার আছে কি নাই। ঠিক একইভাবে হচ্ছে আপনার সেলফ ড্রাইভিং কার, যেটা হচ্ছে টেসলা বা গুগলের গাড়িগুলো এমএল ব্যবহার করে রাস্তা চিনতে এবং নিরাপদে ড্রাইভ করতে পারে। এখানেও সেম, টেসলা কার কিন্তু প্রথমেই রাস্তায় নেমে সে খুব ভালোভাবে ড্রাইভ করতেছে না, তাকে অনেক ডেটা দেওয়া হয়েছে, অর্থাৎ অনেক ডেটা, যেখানে মনে করেন আপনার টেসলা কারটা জানে যে আচ্ছা যদি সামনে গাড়ি থাকে তাহলে আমাকে কি করতে হবে, যদি ডানে গাড়ি থাকে তাহলে কি করতে হবে, বামে গাড়ি থাকে কি করতে হবে, সামনে যদি কোনো একটা গরু বা ছাগল বা ভেড়া বা কোনো মানুষ চলে আসে তাহলে কি করতে হবে। তো এইরকম অনেক ডেটা তাকে দেয়া আছে। তো ওই ডেটাগুলোকে সে নিজে নিজে লার্ন করে, নিজে এই ডেটা থেকে শিখে যে আচ্ছা আমাকে কি করতে হবে। তো এইভাবে আপনার সেলফ ড্রাইভিং কার আমাদের রাস্তায় আমরা দেখতে পাই। আবার আছে কি আপনার ভয়েস অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট সবাই এমএল এর মাধ্যমে আপনার কথা বুঝতে পারে এবং সঠিক উত্তর দেয়। ই কমার্স, অ্যামাজন বা ফ্লিপকার্টে আপনি যা খুঁজছেন তা এমএল এর মাধ্যমে আপনাকে সাজেস্ট করে। আসলে সব জিনিসই আপনার শুধু ডেটা এবং ডেটা। যেমন মনে করেন আমরা সবাই সাধারণত নেটফ্লিক্স যারা ব্যবহার করি, তো দেখবেন আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনাকে মুভি সাজেস্ট করবে। অর্থাৎ মনে করেন আপনি আয়রন ম্যান দেখতেছেন বা স্পাইডারম্যান দেখতেছেন, আপনাকে একটু পরে দেখবে দেখাবে যে ইনফিনিটি ওয়ার বা মনে করেন এন্টম্যান বা মনে করেন আপনার মার্ভেলের আরো যা যা মুভি আছে ওইগুলো আপনাকে সাজেস্ট করবে। তাহলে বলেন নেটফ্লিক্স কিভাবে জানে যে আপনার ইন্টারেস্ট মার্ভেলের মধ্যে আছে? কারণ ওই যে আপনার প্রিভিয়াস হিস্টোরি যদি আমি দেখি তাহলে দেখা যাবে যে আপনি সব মার্ভেলের মুভিগুলো দেখছেন। তো এই জন্য নেটফ্লিক্সের অ্যালগোরিদমটা এভাবে বিল্ড করা আপনাকে শুধুই মার্ভেলের মুভি দেখাবে। আমি যদি এই জিনিসটাকে আরো সিম্পলিফাইড ওয়েতে বলি, আমরা যখন ফেসবুক ব্যবহার করি, তো ফেসবুকে তো সাধারণত আমরা অনেক রিলস দেখি, তাই না? তো আমরা কিন্তু কেউ রিলসের মধ্যে লাইক দিতেছি না, কমেন্টও করতেছি না, জাস্ট দেখতেছি আর স্কিপ করতেছি। তো এই ক্ষেত্রেও তারা ডাটা পাচ্ছে আমাদের থেকে। কিভাবে নিচ্ছে? মনে করেন আপনার সামনে একটা স্পোর্টসের একটা রিলস চলে আসলো, শর্ট রিলস। তো আপনি লাইক করলেন না, কমেন্ট করলেন না, শেয়ার করলেন না, কিছুই করলেন না, কিন্তু আপনি ওই রিলসটা পুরো দেখছেন। ইভেন 2-3 বার ওই সেম রিলস যখন রিপিটেড হচ্ছিল আপনি দেখতেই মানে অর্থাৎ আপনি দেখতেছিলেন। আবার অন্যদিকে আপনার কাছে একটা মনে করেন কি যে আম, একটা মুভি বা অন্য কিছু একটা শর্ট ফিল্ম চলে আসলো, আপনি সেটা দেখলেন না, সেটা কি সরাসরি স্কিপ করে ফেললেন। তো এতে করে আপনার ফেসবুকে অ্যালগোরিদম খুব ভালোভাবে বুঝে গেছে যে আপনি হচ্ছেন স্পোর্টস পারসন বা স্পোর্টসের জন্য আপনার একটা বায়াসনেস কাজ করে। তো সে আপনাকে একটা টার্গেট অডিয়েন্স হিসেবে ধরতে পারে যে আপনি হচ্ছেন একজন স্পোর্টস পারসন বা এটার সাথে আপনার খুব ভালো যায়। অর্থাৎ আপনাকে মনে করেন ক্রিকেট ব্যাট বা টেনিস বল বা ফুটবল বা ব্যাডমিন্টন এগুলো আপনাকে বিভিন্ন কোম্পানি ধরেন বিক্রির জন্য আপনার সামনে অ্যাড দিবে। দেখেন সে কিন্তু যে ব্যক্তি আপনার ক্রিকেট বা খেলাধুলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তাকে কিন্তু অ্যাড দেখাবে না। সে কাকে অ্যাড দেখাচ্ছে? আপনাকে অ্যাড দেখাচ্ছে। কারণ কি? আপনার হিউজ পরিমাণ ডেটা এই ফেসবুক অ্যালগোরিদম নিয়ে নিছে, নেয়ার পরে সে প্রেডিক্ট করতে পারে যে আপনার পছন্দ কি হবে কি হবে না। তো এইভাবে পুরো মানে আমাদের জীবনটা হচ্ছে আপনার এআই বা এমএল দিয়ে পুরো আপনার কি বলে আপনার জড়িয়ে আছে। এখন আপনারা অনেকেই একটা জিনিসে কনফিউশন হয়ে যেতে পারেন যে আমি বারবার কেন এআই বলতেছি বা আবার আরেকবার এমএল বলতেছি। আসলে বললামই তো, সবকিছুই হচ্ছে আপনার এআই, কিন্তু এটা ডিপেন্ড করতেছে কিসের মধ্যে? এমএল এর উপর। কারণ কি এআই এর মধ্যে আপনার বড় একটা অংশ হচ্ছে এমএল। অর্থাৎ আমরা যদি আরো ইজিলি বলি, দেখেন একটা সিএসসি স্টুডেন্ট যখন গ্রাজুয়েট কমপ্লিট মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়, অর্থাৎ যখন সে গ্রাজুয়েটেড হয় তখন কিন্তু তাকে তার ভার্সিটিতে অনেক কিছু শেখানো হয়, যেমন ইকোনমিক্স শেখানো হয়, কেমিস্ট্রি শেখানো হয় বা ফিজিক্স শেখানো হয়। কিন্তু তার মেইন কোর কি থাকে? তার মেইন কোর থাকে আপনার প্রোগ্রামিং। তো এই ক্ষেত্রে মেশিন লার্নিংটা হচ্ছে অনেকটা এরকম যে আপনার পুরো এআই হচ্ছে একটা সিএসসি, আর এই কোডটা হচ্ছে আপনার মেশিন লার্নিং, অর্থাৎ ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম বা ওপি এগুলো হচ্ছে আপনার মেশিন লার্নিং। মানে জাস্ট আপনাকে বোঝানোর জন্য কনসেপ্টটা বললাম যে অনেকেই বলতে পারে এআই এবং এমএল মানে কিভাবে আমরা পার্থক্যটা বের করব। তো এখন এটা তো বুঝলাম, তো আসলে এই 2025 আমরা কেন শিখব? আপনারা অলমোস্ট দেখছেন যে রিসেন্টলি ডিপসিক নামে একটা চ্যাট জিপিটির মতো কম্পিটিটর
অলমোস্ট ফিল্ডে নেমে আসছে, বা চ্যাট জিপিটি সম্পর্কে আমরা সবাই জানি। তো দেখেন সব কিছু এখন এআই এর উপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে এআই বা এমএল এর জব সেক্টরে অনেক অনেক অপরচুনিটি আছে। ইভেন এদের স্যালারি অনেক হাই, মানে অন্যান্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ওয়েব ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার থেকে ওদের স্যালারি অনেক হাই। তো আমরা যদি একটা দেখেন ওদের স্যালারিটা দেখি, তো এটা হচ্ছে বাংলাদেশে অ্যাভারেজ, মানে অ্যাভারেজ এটা দেখে আপনারা মানে হতাশ হয়ে যাবেন না যে মাত্র 27,000 টাকা। আপনি দেখেন, আপনি যদি অন্যান্য দেশের কথা ভাবেন, অর্থাৎ যদি ইন্ডিয়ার কথাই ভাবেন, তাহলে দেখেন তাদের স্যালারি কত, মানে অ্যাভারেজ মিডিয়ান টোটাল কম্পেয়ার কত দেখেন, 3,52,713 টাকার মতো, তাই না? তো এটা ডিপেন্ড করতেছে আপনার দেশের উপর। যেমন এখানে যদি দেখেন যে তাদের স্যালারি এমন হচ্ছে যে মাসে যদি আপনার 4 বছর এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনার স্যালারি হচ্ছে এই যে এত বড় পরিমাণ একটা স্যালারি, মানে 6 ডিজিটের আপনার অ্যামাউন্ট আসতেছে। কিন্তু বাংলাদেশে এটা খুবই কম। আবার যদি আপনি কোথায় ধরেন কি ইউএসএ দেখেন, তাহলে তো কথাই নেই। দেখেন কত টাকা আসতেছে, এখানে দেখেন আপনার 7 ডিজিটে চলে গেছে। তো বুঝতেই পারতেছেন, এখন আপনার তো অনেক অপরচুনিটি আছে, আপনার বাংলাদেশেই থাকতে হবে বিষয়টা তো এমন না। আপনি বাংলাদেশে থেকেই তো রিমোট জব করতে পারবেন, বা যদি আপনার ওই রকম অপরচুনিটি হয় তাহলে আপনি অন্যান্য দেশেও যেতে পারবেন। মানে অর্থাৎ ওই ফিল্ড থেকে যে আমি একজন এমএল ইঞ্জিনিয়ার, আপনি অ্যাপ্লাই করলেন এবং জব পেলেন, তখন ওইখানে যেতে পারবেন। তো এইটার জন্য বলা যায় যে অনেক ভালো একটা আপনার অপরচুনিটি আছে 2025-এ। কারণ দিন যত যাবে সব কিছু এর উপর ডিপেন্ডেবল হয়ে যাবে। আপনি দেখেন ফেসবুকে দেখেন এখন চ্যাটবট আছে, তারপরে হচ্ছে আপনার যতগুলো আমাদের যেমন কি বলে এটা, পাঠাও, তারপর হচ্ছে আপনার উবার, তারপর হচ্ছে আপনার ফুড পান্ডা, এগুলো আস্তে আস্তে কিসের উপর ডিপেন্ড করতেছে, আপনার ডিপেন্ড করতেছে এআই এর উপর। যে কোন ব্যক্তি কি খাবে ওইটা ফুড পান্ডা জানে কিভাবে, এআই এর মাধ্যমে। তারপরে উবার জানে যে কোন এরিয়াতে আমার কোন সময়ে আমার যাত্রী বেশি হবে। তো এই সব কিছু কিন্তু এখন এআই এর মাধ্যমে হচ্ছে। ইভেন আর কিছুদিন পরে এআই এমন ভাবে আপনার সবকিছু মানে রিপ্লেস করে দেবে যে এটা আসলে কল্পনারও বাইরে। তো এই ক্ষেত্রে এখন হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম বা বেস্ট ওয়ে, সরি, বেস্ট একটা অপরচুনিটি আমাদের জন্য যে আমরা এই 2025-এ আমরা মেশিন লার্নিংটা যদি শিখে নিই। কারণ দিন শেষে আমাদের একটা স্কিল থাকলে আমরা বলতে পারি যে আচ্ছা আমার এই স্কিল আছে, আমি এই স্কিল নিয়ে কিছু না কিছু একটা করতে পারি। তো এই জন্য এখন আমি অনেক কিছু বলছি, মানে অতিরিক্ত কথা, যদিও এটা রোড ম্যাপের সাথে যায় না, বাট আমার মনে হয়েছে যে অ্যাটলিস্ট আপনাকে একটু মোটিভেশন বা আপনার উদ্দেশ্যটা আপনার জন্য ক্লিয়ার করা দরকার, যে আপনি কেন মেশিন লার্নিং শিখতে যাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার রোড ম্যাপ টু বি এ এমএল ইঞ্জিনিয়ার। তো এই রোড ম্যাপে আমরা যদি প্রথমত দেখি যে আপনাকে কি জানতে হবে, যে বেসিক নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ আপনার কম্পিউটার কিভাবে ব্যবহার করা হয়, যেমন উইন্ডোজ ব্যবহার করলে আপনি উইন্ডোজ কিভাবে ব্যবহার করবেন, বা আপনি যদি লিনাক্স ব্যবহার করেন তাহলে কিভাবে লিনাক্স ব্যবহার করতে হয়, অর্থাৎ আপনার কিভাবে একটা অ্যাপ ইনস্টল, সফটওয়্যার ইনস্টল করতে হয়, কিভাবে আপনার উইন্ডোজ দিতে হয়, বা নর্মাল যেই বেসিক জিনিসগুলো দরকার ওইটা আপনার জানতে হবে, যে অ্যাটলিস্ট আপনি কম্পিউটার ব্যবহার করতে পারেন। তো এরকম বেসিক একটা নলেজ জানতে হবে। তারপরে হচ্ছে কি আপনার একটা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পাইথন, সি, সি প্লাস প্লাস, জাভা, যে কোনো একটা জানা থাকতে হবে। আমি যদি বলি কেন, মনে করেন এখন আপনার ফ্রেন্ড, সে থাকে আপনার ধরেন ইন্ডিয়া, এখন সে হিন্দিতে কথা বলে, কিন্তু আপনি হিন্দি কথা বলতে পারেন না। তাহলে কি আপনার ফ্রেন্ডের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন, বা কথা বলতে পারবেন, বা আপনার মনের ভাব আদান প্রদান করতে পারবেন? মোটেই পারবেন না। তো এই ক্ষেত্রে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ হচ্ছে আমাদের একটা বন্ধুর মতো। তো এই ক্ষেত্রে আপনার বন্ধুর সাথে আপনি কথা কিভাবে বলবেন? অবশ্যই একটা ভাষার মাধ্যমে। তো আমার ল্যাপটপ তো আর বুঝবে না যে আমি হাই হ্যালো বললে, তাকে কিভাবে বুঝাতে হবে, তাকে তার ভাষায় বুঝাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আপনি যদি সি পারেন ভেরি গুড, সি প্লাস প্লাস পারেন তাও ভেরি গুড, জাভা পারলেও ভেরি গুড, পাইথন পারলে আরও ভেরি গুড। কারণ ল্যাঙ্গুয়েজ সব এক, হয়তো বা সিনটেক্স একটু একটু ভিন্ন হতে পারে। তবে আমরা আমাদের যেই প্লেলিস্টটা চলবে বা আমরা যেই প্লেলিস্টটা রান করব ওইটা সম্পূর্ণ ডিপেন্ডেবল হবে পাইথনের উপর, কারণ পাইথনের অনেকগুলো লাইব্রেরি আছে এবং ওই লাইব্রেরির মাধ্যমে আমরা খুব ইজিলি মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো ব্যবহার করতে পারবো। এই জন্য আমরা পাইথন শিখব। এখন আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ না জানেন, অর্থাৎ পাইথন যদি না জানেন, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি আনিসুল ইসলাম স্যারের ভিডিও দেখতে পারেন, পাইথনের জন্য পুরো একটা প্লেলিস্ট আছে, ওইটা দেখেন, তাহলে আই থিঙ্ক এনাফ আপনার জন্য।
তারপর হচ্ছে কি আপনার ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম, অর্থাৎ এখন না, কিন্তু আপনি যখন একটা সার্টেন সময় পর আপনি যখন মেশিন লার্নিং এর বড় বড় প্রজেক্ট করবেন, তখন আপনার ওইখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রাকচার বিল্ড করতে হবে। ওই স্ট্রাকচার বিল্ড করার ক্ষেত্রে আপনার যদি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের একটা ভালো নলেজ থাকে, তাহলে আপনি এটা ব্যবহার করে ওইখানে খুব সুন্দরভাবে আপনি স্ট্রাকচার তৈরি করতে পারবেন এবং আপনার যে প্রোগ্রামটা হবে খুব ইফিশিয়েন্ট হবে। তো এই জন্য আপনাকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম জানা থাকতে হবে, তবে অ্যাটলিস্ট বেসিক হলেও জানা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার এসকিউএল। এসকিউএল এটা হচ্ছে আপনার ডেটাবেস, অর্থাৎ আমার যেই পিসি বা যে ল্যাপটপ বা একটা সময় আপনি যখন সার্ভার থেকে ডেটা নিয়ে কাজ করবেন, তো ওই সময় আপনাকে জানতে হবে যে কিভাবে মেশিন লার্নিং এর সাথে ডেটাবেস কানেক্ট করতে হয়, বা কিভাবে ডেটাবেস থেকে ডাটা কালেক্ট করে বা রিট্রাইভ করে ব্যবহার করতে হয়, কারণ আপনার তো সব কাজ ডেটা নিয়ে, তাই না? মেশিন লার্নিং ডিপেন্ডই করতেছে ডেটার উপর। যত বেশি ডেটা দিবেন আপনার মডেল তত ভালো হবে। তো ডেটা নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন তো আপনার ডেটাবেস নিয়ে ডেটাবেস সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আপনাকে এসকিউএল পারতে হবে। তবে এটাও আমি আবার বলতেছি, এটা বেসিক। তারপরে হচ্ছে আপনার ম্যাথস। এখন মেশিন লার্নিং এর মা বলা হয় এই ম্যাথকে। কেন? কারণ মেশিন লার্নিং এর যতগুলো অ্যালগোরিদম আছে, মানে যতগুলো অ্যালগোরিদম আছে, সবগুলো অ্যালগোরিদম হচ্ছে আপনার ম্যাথের উপর ডিপেন্ডেবল। ইভেন ম্যাথের উপর ডিপেন্ডেবল বললে ভুল হবে, সবগুলো হচ্ছে ম্যাথ। ওই ম্যাথগুলোকেই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওইভাবে কনভার্ট করে এখানে লিখে রাখছি, বাট আলটিমেটলি এরা হচ্ছে ম্যাথ। তো এই জন্য আপনাকে কি জানতে হবে? লিনিয়ার অ্যালজেব্রা জানতে হবে, ক্যালকুলাস জানতে হবে, প্রবাবিলিটি সম্পর্কে ধারণা থাকতে হবে, স্ট্যাটিস্টিক্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু মেশিন লার্নিং এর সবগুলো অ্যালগোরিদম ম্যাথমেটিক্সের উপর ডিপেন্ডেবল, তাহলে কি আপনাকে ম্যাথে অনার্স করতে হবে, ম্যাথে পিএইচডি করতে হবে, ম্যাথে প্রো হতে হবে? না, এরকম কিচ্ছু না। কারণ যারা এই অ্যালগোরিদমগুলো ইনভেন্ট করছে বা বিল্ড করছে, তাদের অনেক রিসার্চ প্রয়োজন ছিল এবং তারা অনেক রিসার্চ করে এগুলো ইনভেন্ট করছে। বাট আপনি তো ইনভেন্ট করতে যাচ্ছেন না, আপনি কি করতে যাচ্ছেন? ওরা যা যা ইনভেন্ট করছে বা অলমোস্ট যা যা প্রচলিত হয়ে গেছে, আপনি জাস্ট ওই জিনিসগুলো শিখবেন। আপনি জাস্ট শিখবেন যে এই অ্যালগোরিদমগুলো কিভাবে কাজ করে, জাস্ট এতটুকু। এখন এই এতটুকুর জন্য যতটুকু আপনার এই ম্যাথমেটিক্স জানা দরকার, আপনি ঠিক ততটুকুই জানুন, এর বেশি জানা প্রয়োজন নেই। আপনাকে আমি বললামই যে খুব বেশি জানতে হবে বিষয়টা এমন না। তবে আপনাদেরকে একটি গুড নিউজ বা ভালো সংবাদ দিতে পারি, এই যে আপনাদের যদি একদম হালকা নলেজও থাকে, আচ্ছা লিনিয়ার অলজেব্রা অর্থাৎ ভেক্টর ম্যাট্রিসেস সম্পর্কে আপনার যদি হালকা ধারণাও থাকে, ক্যালকুলাস অর্থাৎ যেমন ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন সম্পর্কে যদি হালকা ধারণা থাকে, তাহলে আপনি আমার এই প্লেলিস্ট খুব ভালোভাবে করতে পারেন। কারণ আমি এখানে প্রত্যেকটা অ্যালগোরিদমের সাথে ম্যাথগুলো আমি নিজে প্রথমত ম্যানুয়ালি করছি, করার পরে আমি ওইটা করে বাস্তবায়ন করেছি, এবং আমি ওইটা দুইটা মার্চ করে একসাথে আমার ভিডিওগুলোতে রাখছি। সুতরাং আপনার এই ম্যাথমেটিক্স নিয়ে অত বেশি প্যারা খেতে হবে না, এটা আমি বলতে পারি। কিন্তু আপনাকে হালকা আহ, জানা থাকা দরকার, মানে আপনার হালকা হলেও মানে জানা থাকা দরকার যে আসলে এই জিনিসগুলো কি। কারণ আমি তো একদম ইনডেপথ এই ম্যাথমেটিক্সে যাইনি, তাই আপনি হয়তো বা নাও বুঝতে পারেন। তো এটা জাস্ট আপনি যদি ওই ক্লাস 10-এর হায়ার ম্যাথ বইটাও দেখেন তাহলে হবে। তারপর হচ্ছে আপনার মেশিন লার্নিং ফান্ডামেন্টাল। তো এইটা হচ্ছে আজকে আমাদের মেইন কনসার্ন। তো এই মেশিন লার্নিং ফান্ডামেন্টালে আমাদের যত অ্যালগোরিদম আছে যা আছে আমরা সব শিখবো। তারপরে হচ্ছে আপনার স্পেসিফিক টপিক, এনএলপি এবং সিবি। এনএলপি মানে হচ্ছে আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আর সিবি হচ্ছে আপনার কম্পিউটার ভিশন। এখন এই মেশিন লার্নিং ফান্ডামেন্টাল আর স্পেসিফিক টপিক এই জিনিসটা যদি আমি বলি, মনে করেন একটা মেডিকেল স্টুডেন্ট 4 বছর সে প্রথমত পড়তেছে। 4 বছর কিন্তু সে শুধু একটা স্পেসিফিক টপিক নিয়ে পড়ে না। সে মনে করেন কি, কথার কথা, আমি তো যেহেতু মেডিকেল স্টুডেন্ট না, বাট একটা মানে আমার আইডিয়া থেকে বলতেছি যে মনে করেন সে 3 বছর পুরো মানব দেহ নিয়ে পড়তেছে, এবং সর্বশেষ যেটা ফাইনালে সেখানে গিয়ে সে নাক কান গলা বিশেষজ্ঞ ওই টপিক নিয়ে পড়তেছে। আশা করি বুঝতে পারছেন। তো এই মেশিন লার্নিং ফান্ডামেন্টালটা হলো যে আপনার পুরো বডি নিয়ে প্রথমত পড়বেন, পড়ার পরে আপনি চুজ করবেন যে আপনি এনএলপি নেবেন না সিবি নেবেন। আরও এখানে আরও অনেক অপশন আছে,
কিন্তু আমি এখানে দুইটা রাখছি কারণ এই দুইটা খুবই ফেমাস। তো এখন মনে করেন কি আপনি নাক কান গলা বিশেষজ্ঞ এরকম হতে যাচ্ছেন, তো এই জন্য আপনি চুজ করলেন কি নাক কান গলা। তো এই জন্য ধরেন আপনি স্পেসিফিক টপিক চুজ করলেন এনএলপি। এখন আপনি মেশিন লার্নিং এর যা যা শিখছেন, অর্থাৎ মেশিন লার্নিং এর যতগুলো অ্যালগোরিদম বা যা যা শেখা হয়েছে আপনার ওই ওই শেখা থেকে, অর্থাৎ আপনার মেশিন লার্নিং এর কনসেপ্ট থেকে আপনি এনএলপি শিখবেন অথবা কম্পিউটার ভিশন শিখবেন। এবং এটা হচ্ছে এইটা যে অ্যাপ্লাই বেসিক্স অফ এমএল ইন ইউর স্পেশালাইজেশন। আপনি যতটুকু মেশিন লার্নিং শিখছেন ঠিক ততটুকু আপনি আপনার এনএলপি অথবা আপনার যে স্পেসিফিক ফিল্ড আছে যেটাকে আপনি চুজ করছেন ওইটাতে আপনি ওই সময়টা ব্যয় করবেন আপনার মেশিন লার্নিং দিয়ে। অর্থাৎ আপনি থ্রু আউট দ্য জার্নি অফ ফান্ডামেন্টাল অফ মেশিন লার্নিং যা যা শিখছেন ওইটা অ্যাপ্লাই করতে যাবেন আপনার এনএলপি অথবা সিভিতে। এটা হচ্ছে আপনার 8.8। তারপর হচ্ছে কি ডিপ লার্নিং ফান্ডামেন্টাল। আচ্ছা, মেশিন লার্নিং যদি হয় ছোট ভাই, ডিপ লার্নিং হচ্ছে বড় ভাই। তো মনে করেন যখন আপনার ডেটার পরিমাণ অনেক বেশি হবে, অর্থাৎ মনে করেন কি যে ধরেন 50 লক্ষ 70 লক্ষ, তো ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিপ লার্নিং। এখানে আরো অনেক কিছু আছে, জাস্ট আমি বুঝাচ্ছি যে আপনি যে কাজ মেশিন লার্নিংও করতে পারবেন ওই সেম কাজ ডিপ লার্নিংও করতে পারেন। আর ডিপ লার্নিংয়ে অনেক ইজি করা, অনেক ইজি থাকে, অনেক ইজি হয়। ফিচার ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ঝামেলা খুবই কম যেটা আপনার মেশিন লার্নিং এ আছে। তো এটা হচ্ছে আসলে পরের বিষয়, যখন আমরা ডিপ লার্নিং নিয়ে আলোচনা করবো তখন আমরা জানতে পারবো। তারপর হচ্ছে আপনার ধরেন আপনি এখানে এনএলপি নিয়ে আপনার হচ্ছে এনএলপি চুজ করলেন, এনএলপিতে আপনি এক্সপার্ট হলেন, এনএলপিতে কি করলেন যে আপনি মেশিন লার্নিং এর কনসেপ্ট দিয়ে এনএলপি শিখলেন। তারপরে কি শিখতেছেন, আপনি ডিপ লার্নিং শিখতেছেন। তারপরে যখন ডিপ লার্নিং আবার ফান্ডামেন্টাল শেষ, অর্থাৎ ওই সেম ওয়েতে যেমন চোখ কান পুরো মানব দেহ আপনি শিখলেন, সেটা হচ্ছে আপনি কি ডিপ লার্নিং এ শিখলেন। ওইটা শেখার পরে আপনি ওই সেম এনএলপি বা সিপি ওইটাতে অ্যাপ্লাই করবেন ডিপ লার্নিং, তখন আপনি হয়ে যাবেন একদমই এক্সপার্ট ওই স্পেসিফিক ফিল্ডে। আপনি কিন্তু দেখেন এনএলপিতে কিন্তু এই সময় আপনি আপনার মেশিন লার্নিং কনসেপ্টটা অ্যাপ্লাই করছেন, বাট ওই সময় আপনি এক্সপার্ট বলতে পারবেন না, কারণ আপনাকে ডিপ লার্নিং জানতে হবে। কারণ ডিপ লার্নিং এর মাধ্যমে আপনি অনেক কিছু নতুন কিছু শিখতে পারবেন। তো ওই সব কিছু শেখার পরে আপনি যখন এক্সপার্ট হতে যাবেন তখন আপনাকে ডিপ লার্নিং কনসেপ্টও লাগবে। এবং ডিপ লার্নিং তারপর হচ্ছে মেশিন লার্নিং সবগুলো কনসেপ্ট আপনার ওই একটা স্পেসিফিক ফিল্ডে অ্যাপ্লাই করুন, অর্থাৎ এনএলপি এবং সিপিতে। তখন আপনি একটা মোটামুটি এক্সপার্ট লেভেলে চলে যাবেন। তারপরে সর্বশেষ হচ্ছে কি আপনার এমএলঅপস ফর ডিপ্লয়, অর্থাৎ আপনি মেশিন লার্নিং অ্যালগোরিদম বিল্ড করলেন বা আরো অনেক কাজ করলেন, তো এগুলো তো সার্ভারে আপনার ডিপ্লয় করতে হবে, তাই না? তো ওইটা জানার জন্য আপনাকে এমএলঅপস জানতে হবে। তো এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি একটা রোড ম্যাপ, যে রোড ম্যাপ টু বি এ এমএল ইঞ্জিনিয়ার। এই সবগুলো জিনিস আপনি ধাপে 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 শিখতে পারলে আপনি একটা ভালো মানের এমএল ইঞ্জিনিয়ার হবেন। ইভেন ইন্টারমিডিয়েট লেভেল পর্যায়ে থেকে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তবে এখন এই আমার প্লেলিস্টে আমরা কি ফোকাস করব, আমরা ফোকাস করব মেশিন লার্নিং ফান্ডামেন্টালে। এখন সবার প্রশ্ন, আচ্ছা বুঝলাম যে আমার কি করতে হবে, মেশিন লার্নিং ফান্ডামেন্টালে শিখতে হবে, তাহলে মেশিন লার্নিং ফান্ডামেন্টালে আমরা কি শিখব, এটা হচ্ছে আমাদের কনসার্ন। এখন এই যে আমরা মেশিন লার্নিং ফান্ডামেন্টালে কি শিখব, এখন আমরা তা দেখব। তো দেখেন এখানে মেশিন লার্নিং ফান্ডামেন্টাল আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু। এখানে নিয়ার অ্যাবাউট 88 দিয়ে আছে, ইভেন এটা 100ও ক্রস করতে পারে, এটা কন্টিনিউ আপডেট হবে। তো দেখেন মেশিন লার্নিং সাধারণত তিনটা টাইপে বিভক্ত, অর্থাৎ আপনার হচ্ছে সুপারভাইজড, আনসুপারভাইজড, আর এটা হচ্ছে আপনার রিইনফোর্সমেন্ট। বাট আমরা ফুললি ফোকাস থাকবো সুপারভাইজড এবং আনসুপারভাইজডের উপর। এগুলো আমরা আস্তে আস্তে সব শিখবো। যেমন এটা হচ্ছে আপনার কি অ্যালগোরিদম পার্ট সুপারভাইজড। সুপারভাইজডে কি কি অ্যালগোরিদম আছে, এই সবগুলো অ্যালগোরিদম আছে। আচ্ছা এখানে এই রেড কালার দেখে আপনারা কনফিউজড হবে না, এটা জাস্ট এমনি রাখছি। বাট এখানে হ্যাঁ এই জায়গায় একটু কনসার্ন হতে হবে রেড কালার নিয়ে। এখানে আমাকে পাইথন শিখতে হবে এবং এই যে মেশিন লার্নিং ফান্ডামেন্টালটা শিখতে হবে, অর্থাৎ আমরা যা শিখতেছি তা হচ্ছে মেশিন লার্নিং ফান্ডামেন্টাল আমাদের প্লে লিস্টটা। তো এখন এখানে যে রেড কালার আছে ওইটা নিয়ে আমাদের কনসার্ন নাই। তো আমরা এখানে সুপারভাইজড অ্যালগোরিদমে যা যা আছে, লিনিয়ার রিগ্রেশন, তারপর হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মানে যা যা আছে সব আমরা শিখবো। তারপর হচ্ছে অ্যালগোরিদম শিখবো আনসুপারভাইজডে যা যা আছে তা তা শিখবো। এখন একটা জিনিস এখানে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার ডাটা সেট হ্যান্ডলিং অ্যান্ড আদার্স, তারপর হচ্ছে ডাটা ক্লিনিং অ্যান্ড প্রি প্রসেসিং, ফিচার ইঞ্জিনিয়ারিং
অ্যান্ড হাইপার প্যারামিটার টিউনিং, আর তার শেষে আছে আপনার ইনটুইন প্রজেক্ট। অর্থাৎ এই যে 3টা প্রজেক্ট আছে, এই 3টা প্রজেক্ট হচ্ছে আমরা ক্যাগল কম্পিটিশনে করব। অর্থাৎ ক্যাগল কম্পিটিশনে অলমোস্ট এই প্রজেক্টগুলো আছে, এখানে আমরা সরাসরি কম্পিটিশনে পার্টিসিপেট করব এই 3টা প্রজেক্ট দিয়ে। এবং সর্বশেষ হচ্ছে 2টা প্রজেক্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের সিভিতে অ্যাড করার মতো প্রজেক্ট। অর্থাৎ আপনি জবের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন যেন আপনি অ্যাটলিস্ট সিভিতে অ্যাড করতে পারেন যে আচ্ছা এই প্রজেক্টগুলো আমি আমার ভার্সিটি লাইফে বা আমার জার্নিতে আমি এগুলো শিখছিলাম, ইভেন আমি এগুলো ইমপ্লিমেন্ট করেছি। তো আপনি এগুলো দেখাতে পারবেন, এইরকম লেভেলের আমরা প্রজেক্ট তৈরি করব। আর এই 3টা প্রজেক্ট কি, আমাদের হাত ক্লিয়ার করার জন্য অথবা আমরা আরও মানে মোটামুটি ভালো লেভেলের এক্সপার্ট হওয়ার জন্য আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করবো। বুঝতেই পারতেছেন এটা কম্পিটিশন মানে কি, কেন অনেক মানুষ পার্টিসিপেট করছে, তো ওইখানে আমরা কিভাবে সামনের দিকে আগাবো, বা কিভাবে আমি ধরেন আমার র্যাঙ্ক হচ্ছে ধরেন 200, আমি কিভাবে 100-তে যাব, বা কিভাবে আমি 1-এ যাব, কি কি প্রসিডিওর ফলো করলে সামনে যেতে পারবো, আমরা সব এখানে দেখব। এখন একটা কনসার্নের বিষয়, সেটা হচ্ছে আপনার এখানে দেখেন ডাটা সেট হ্যান্ডলিং অ্যান্ড আদার্স, ডাটা ক্লিনিং, প্রি প্রসেসিং এবং ফিচার ইঞ্জিনিয়ারিং। এই জিনিসগুলো আপনি অনেক প্লেলিস্টে, ইউটিউবে অনেক প্লেলিস্টে দেখবেন যে তারা এগুলো দিয়ে প্রথমে শুরু করছে এবং অ্যালগোরিদম পরে শেখায়। তো আমার ক্ষেত্রে আমি একটু উল্টা করতেছি। এর রিজন হচ্ছে একদম যদি সহজে বলি, মনে করেন আপনি সাইকেল এবং বাইক, যদি আপনি কখনো আপনার জীবনে সাইকেল এবং বাইক ব্যবহার করে থাকেন তাহলে এই বিষয়ের সাথে খুব ইজিলি রিলেট করতে পারবেন। ধরেন আপনাকে শেখানো হচ্ছে কি যে এটা আমার গ্রামে প্রচলিত ওই ভাষায় আমি বলতেছি, যে আপনাকে বলা হচ্ছে, ধরেন আপনাকে একটা আপনাকে একটা বই দেওয়া হলো, বইতে বলা হলো যে সাইকেলের গলা, অর্থাৎ সাইকেলের গলা যদি লুজ হয় তাহলে এটা এইভাবে টাইট দিতে হয়। তারপর হচ্ছে কি আরেকটা বললো যে চাকা যদি টাল হয় বা চাকা যদি বাঁকা হয়ে যায় তাহলে এটাকে এই করতে হয়, মানে সলিউশনটা বললো। এখন যারা জীবনে সাইকেল চালায় নাই বা যারা জীবনে আপনার বাইক ব্যবহার করে নাই, তারা কিন্তু জীবনেও বলতে পারবে না যে আসলে সাইকেলের গলা লুজ কি, বা চাকা বেঁকা বা টাল হয়ে যাওয়া কি, তাই না? বাট ওই ব্যক্তি যদি প্রথমত সাইকেল বা বাইক ব্যবহার করত, তখন সে নিজে যখন এই প্রবলেমগুলো ফেস করত তখন সে খুব ইজিলি এই জিনিসগুলোর সাথে ইন্টারেক্ট করতে পারতো। তখন সে নিজেই বলতো, ও সাইকেলের গলাতে এই প্রবলেম, তাহলে আমাকে এইটার জন্য এইটা সলিউশন বের করতে হবে বা এইভাবে সলিউশন দিতে হবে। তো আমি বুঝাতে যাচ্ছি, প্রথমে যদি আমরা অ্যালগোরিদমগুলো করি, তো অ্যালগোরিদম করার পরে যখন আমরা 100% একুরেসি পাবো না, তখনই আমাদের মাথায় প্রশ্ন আসবে যে কেন পাচ্ছি না, এই সমস্যা। তাহলে এই সমস্যাটা কিভাবে সলভ করতে হয়? এই সমস্যাটা ফিচার ইঞ্জিনিয়ারিং দিয়ে সলভ করতে হয়, বা এই সমস্যাটা ডাটা ক্লিনিং দিয়ে সলভ করতে হয়, বা ডাটা ক্লিনিং করে এই সমস্যাটা আমরা সলভ করতে পারি। তো এই জন্য আমি এই পার্টটা পরে রাখছি এবং প্রথমে রাখছি অ্যালগোরিদম। তো আশা করি আপনারা যদি এই প্লেলিস্টে যা যা আছে, আপনাকে এখানে হাতে ধরে সব শেখানো হয়েছে, যে আপনি প্রথমে কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করবেন, তারপরে আপনার প্রিরিকুইজিট নামপাই লাগবে সেটাও এখানে দেখানো হয়েছে, তারপর হচ্ছে আপনার পান্ডাস কি, পান্ডাস দরকার এটাও এখানে আছে, ইভেন পান্ডা কি, পান্ডা কেন ব্যবহার করা হয় সব আছে, ম্যাটপ্লটলিব কি, তারপর হচ্ছে টাইপস অফ মেশিন লার্নিং, ক্লাসিফিকেশন ভার্সেস রিগ্রেশন, ইচ এন্ড এভরিথিং আমি এখানে কভার করার ট্রাই করছি। ইভেন আমি তো বললামই যে এখানে আরো আপডেট করা হবে, মানে এটাকে আরো আপডেট করা হবে। তো এইটা নিয়ে আপনারা প্যারা খাবেন না। অ্যান্ড আমি এটা বলতে পারি যে আপনারা যদি এইটা ফুললি ফলো করেন তাহলে অ্যাটলিস্ট আপনারা ভিগানের থেকে ইন্টারমিডিয়েট লেভেল চলে যাবেন। এখন এক্সপার্ট কেন হতে পারবেন না জানেন? এক্সপার্ট হতে হলে আপনাকে নিজেকে নিজে এফোর্ট দিতে হবে। কারণ আমি তো ধরে ধরে সব কিছু এখানে দিতে পারবো না, তাই না? তো এখন আপনার নিজেকে ডেডিকেটেড হতে হবে আপনার কাজের প্রতি, বা আপনার এই মেশিন লার্নিং শেখার জন্য আপনাকে মানে পুরা ডেডিকেশন দিতে হবে। তখনই আপনি নিজে নিজে বলতে পারেন আপনি এক্সপার্ট। ইভেন আপনাকে নতুন কিছু শিখতে হবে না, যা এখানে আছে তা থেকেই আপনি এক্সপার্ট হবেন। জাস্ট ওইগুলো আপনি বারবার প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন, বারবার শিখবেন। এবং এখানে যা যা আমি প্র্যাকটিস করব সবগুলোর নোটবুক অর্থাৎ কোডগুলো আমি গিটহাবে পুশ করে দিব। ইভেন আমার স্লাইড বা এই যে রোড ম্যাপ যা আছে সবগুলো আমি গিটহাবে দিয়ে দিব। তো ওইটা নিয়েও আপনারা প্যারা খাবেন না। তো আজকের মতো এই ছিল যে মেশিন লার্নিং এর রোড ম্যাপ, যে আসলে আপনারা কিভাবে মেশিন লার্নিং শুরু করতে পারি 2025-এ। তো আমার এই ভিডিও শেষ করার পূর্বে আপনাদেরকে আমি কিছু জিনিস বলতে চাই। সেটা হচ্ছে প্রথমত, আমার ভাষায় অনেক আঞ্চলিকতা আছে, যেটা আমি জানি আপনাদের কাছে উইয়ার্ড বা অকওয়ার্ড মনে হতে পারে।
তো এই জিনিসটা কাইন্ডলি ইগনোর করবেন, বাট আমি চেষ্টা করবো যে আস্তে আস্তে এই জিনিসটাকে ঠিক করে নেওয়া। তো আপনারা আমাকে একটু সময় দেন, ইনশাল্লাহ আমি এটা আস্তে আস্তে ঠিক করে নিব। তো এইটাই হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যদি কোনো মিস্টেক থাকে বা কোনো মিস স্পেলিং থাকে, বা দেখা যাচ্ছে যে আমি এই জিনিসটা ভুল পড়াচ্ছি বা ভুল বলতেছি, তো কাইন্ডলি সেটা আমাকে একটু কমেন্ট বক্সে মেনশন করবেন, যেন আমি ওই জিনিসটা পরবর্তীতে ঠিক করে দিতে পারি। কারণ আসলে আমি তো মানে ওই রকম ফেরেস্তা বা শয়তান না যে আমার সব কিছু পারফেক্ট হবে। তো ভুল থাকতেই পারে, তো ওইটা জাস্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে নোটিফাই করবেন। তো আজকের মতো এতটুকু। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।